হাসিনা এরশাদ বৈঠক, যুদ্ধাপরাধের বিচার সহ জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা। বিএনপি ক্ষমতায় গেলে বর্তমান সরকারের গুপ্ত হত্যা সহ সব অপকর্মের বিচার হবে আন্তর্জাতিক আদালতে, বললেন খালেদা। জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার 83.71, দেশ সেরা রাজুক উত্তরা। কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল, মুজাহিদ ও কামরুজ্জামানের অভিযোগপত্র ফের দাখিলের নির্দেশ। আসসালামু আলাইকুম, চৌধুরী সামা স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। একেএস টিমটি বা শিরোনাম শুনছিলেন, এবার নিয়ে যাচ্ছি পুরো খবরে। যুদ্ধ অপরাধীদের বিচার সহ জাতীয় ইস্যুতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ঐক্যবদ্ধ থাকবে। বুধবার সন্ধ্যায় গণভবনে দল দুটির মধ্যে বৈঠক শেষে একথা জানানো হয়। ওই বৈঠকে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ উপস্থিত ছিলেন। আহমেদ পিপুলের রিপোর্ট। সমমনা দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও 14 দলের সাথে বৈঠকের পর মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির সাথে বৈঠকে বসে আওয়ামী লীগ। দল দুটির প্রধানরা ছাড়াও শীর্ষ নেতাদের উপস্থিতিতে ঘণ্টাব্যাপী ওই বৈঠকে আলোচনা হয় যুদ্ধাপরাধীদের বিচার সহ সাম্প্রতিক রাজনৈতিক নানা ইস্যু। বৈঠক শেষে ব্রিফিংয়ে দল দুটির পক্ষ থেকে জানানো হয় তাদের অভিন্ন অবস্থানের কথা। এদেশের মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি বিচার চায় এবং আমরাও এই বিচারের স্বচ্ছতা রক্ষা করে এটি দৃষ্টান্তমূলক শাস্তি দেশবাসীর সাথে আমরা একমত। এবং আগামীকালকে আমাদের মহাজোটের পক্ষ থেকে যে বিচারের দাবিতে যে সমাবেশ হবে সেখানে জাতীয় পার্টির পক্ষ থেকে প্রতিনিধিত্ব থাকবে। সকলে মিলেই আমরা আমাদের বাংলাদেশের স্বার্থকে আমরা রক্ষা করব এবং যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের মানুষ মহাজোটকে নির্বাচিত করেছিল, আমরা আগামী দিনগুলিতে সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করে আমরা আমাদের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করব। সামগ্রিকভাবে জাতীয় পার্টির সাথে আমরা যে ঐক্য করেছিলাম সেই ঐক্যকে আমরা আরো দৃঢ় করে আগামী দিনে আমরা পথ চলব। জাতীয় পার্টির মহাসচিবের কাছে প্রশ্ন ছিল, বিভিন্ন সময়ে তারা আলাদা নির্বাচনের কথা বলছেন, আগামী নির্বাচনে এর সম্ভাবনা কতটুকু? মহাজোটের যে অঙ্গীকার, নির্বাচন, সরকার গঠন এবং দীর্ঘ পথ অতিক্রম, আমরা সেইভাবেই যাচ্ছি। আগামী দিনে 5 বছর পরে কি হবে সেই বিষয়ে তো তখন সিদ্ধান্ত হবে। প্রত্যেকটা দলেরই আলাদা কিছু নীতি থাকতে পারে, আলাদা কিছু পথ থাকতে পারে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু মহাজোটগতভাবে আমরা যখন যে সিদ্ধান্তটা নিই ঐক্যমতের ভিত্তিতেই নিই এবং আজকে জাতীয় ইস্যু যেগুলি মূলত সেই জাতীয় ইস্যুতে যে মহাজোট এক এবং অভিন্ন, এইটাই হলো মূল কথা। এছাড়াও বৈঠকে জাতীয় পার্টি আওয়ামী লীগকে অবহিত করে সম্প্রতি তাদের টিপাইমুখ লং মার্চ এবং আগামী 17 জানুয়ারি তিস্তা অভিমুখে লং মার্চের বিষয়। আহমেদ পিপুল, এনটিভি নিউজ, ঢাকা। বর্তমান সরকার গুপ্ত হত্যা করছে অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে গুপ্ত হত্যা সহ সব অপকর্মের বিচার আন্তর্জাতিক আদালতে করা হবে। শুভ বড়দিন উপলক্ষে বুধবার সন্ধ্যায় খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা বিএনপি চেয়ারপারসনের সাথে তার গুলশানের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করতে গেলে বেগম জিয়া এসব কথা বলেন। রিপোর্ট মিজান রহমানের। বিএনপি চেয়ারপারসন অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার স্বাধীনতার পর প্রায় 40,000 মুক্তিযোদ্ধাকে হত্যা করে। তারই ধারাবাহিকতায় বর্তমানে সরকার গুপ্ত হত্যা চালাচ্ছে। প্রতিনিয়ত মানুষ গুম করছে, গুপ্ত হত্যা করছে এই সরকার। কাজে এইগুলির জন্য অবশ্যই একদিন তাদেরকে জাতির কাছে জবাব দিতে হবে, আন্তর্জাতিক আদালতেও তাদেরকে জবাব দিতে হবে, তাদেরকেও কোনো ছাড় দিতে হবে। বেগম জিয়া বলেন, তার দল সহিংস আন্দোলনে বিশ্বাসী না, শান্তিপূর্ণভাবে এই সরকারের পতন ঘটানো হবে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ একাই মুক্তিযুদ্ধের পক্ষের দল হতে চায়, তাই রাজধানী সহ সারা দেশে বোমাবাজি করে বিএনপির মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান পণ্ড করতে চেয়েছে। যেহেতু তারা নিজেদেরকে দাবিদার, তারা একমাত্র মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বা মুক্তিযুদ্ধের পক্ষে দল, তারা সেই জন্য তারা বিএনপির পক্ষে যে মুক্তিযোদ্ধারা আছে সেটা তারা বিশ্বাস করে জানে, কিন্তু তারা স্বীকার করতে চায় না এবং জনগণকেও সেটা জানতে দিতে চায় না। সেই জন্যই তারা এই অনুষ্ঠানটি
চাল করতে চেয়েছিল দেশে। আওয়ামী লীগ মুখে এবং প্রচার মাধ্যমেই কেবল অসাম্প্রদায়িক দল, অথচ কাজে কর্মে তারাই সবচেয়ে বড় সাম্প্রদায়িক দল বলে অভিযোগ বেগম জিয়ার। আমাদের সময় দেখেন কোন সময় কিন্তু কোনো কিছু এখনো নেই, এই লুটপাট, দখল, জমি দখল ইত্যাদি কিন্তু এখন হচ্ছে। এখন যেমন হচ্ছে, আপনাদের বললেন জমি জায়গা বাড়ি ঘর দখল হচ্ছে, নানা রকম হচ্ছে। একই হিন্দুদের দেখেন, তাদেরও কিন্তু মন্দির দখল হচ্ছে, তাদের মূর্তির থেকে অলংকার ছিনতাই হচ্ছে, ইত্যাদি হচ্ছে, নানা হচ্ছে। আর এখন তো এত অবস্থা এত খারাপ যে সেখানে বলবেন যে নিরাপত্তা বলে কারো কিছু নেই দেশে। এখন ঘরেও নিরাপত্তা নেই, ঘরের বাইরেও কোনো নিরাপত্তা নেই। পরে মুক্তিযোদ্ধাদের একটি প্রতিনিধি দল বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করে। মিজানুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। গতবারের চেয়ে বেশি পাশের হার ও জিপিএ 5 নিয়ে প্রকাশিত হয়েছে এই বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষার ফল। বুধবার পরীক্ষার ফল ঘোষণা করে সার্বিক ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে রাজুক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ। এস এম আতিকের রিপোর্ট। এই উচ্ছ্বাস কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত সাফল্যের। জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল করে শিক্ষার্থীরা যেমন ছিল আনন্দে উদ্বেলিত, তেমনি অভিভাবকরাও সন্তানের সাফল্যে গর্বিত। আসলে কেমন লাগছে, এটা এক্সপ্রেশনটা অনেক কঠিন। আর রাজুক রুলস, দ্যাটস দ্য অ্যানসার। আমি অনেক হ্যাপি, আমার জীবনের প্রথম একটা আমি বোর্ড পরীক্ষা দিলাম, আমার এত একটা ভালো রেজাল্ট দেখে আমি অনেক হ্যাপি, অনেক খুশি। আমি অবশ্যই বলার মতো কোনো ভাষা নেই, আমার হাত পা কাঁপতেছে। দুপুর 12:30টায় শিক্ষামন্ত্রীর নেতৃত্বে সকল বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পরীক্ষার ফলাফল তুলে দেন। এবছর জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নেয় যথাক্রমে 14,90,045 ও 3,09,902 জন। গত বছরের তুলনায় পাশের হার বেড়েছে 10.67% ও জিপিএ 5 বেড়েছে 22,296টি। শতভাগ উত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা গতবারের তুলনায় বেড়েছে, পাশাপাশি কমেছে শতভাগ অনুত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা। সচিবালয়ে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান, সরকারের নানা উদ্যোগের কারণে ফলাফল ভালো হয়েছে। অবশ্যই আমাদের শিক্ষার্থীরা তাদের মেধার পরিচয় দিয়েছেন, ভালো লেখাপড়া করেছেন, শিক্ষকরা ভালো করেছেন। আমরা প্রায় মাধ্যমিকে 2.5 লক্ষ শিক্ষককে আমরা 3 বছরে আমরা ট্রেনিং দিয়েছি। উন্নত মানের শিক্ষা, সৃজনশীল পদ্ধতি, সেই অনুসারে পড়ানো, সেই হিসেবে পরীক্ষা দেওয়া ইত্যাদির ফলে। তবে বৃত্তি সংখ্যা বাড়ানো নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান শিক্ষামন্ত্রী। এস এম আতিক, এনটিভি নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামী নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে দলের অপর দুই নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও মোহাম্মদ কামরুজ্জামানের আবেদন ফের দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার ট্রাইব্যুনাল চেয়ারম্যানের নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ এসব আদেশ দেন। হাসান জাবেদের রিপোর্ট। ট্রাইব্যুনালের শুরুতে কাদের মোল্লার বিরুদ্ধে দেয়া অভিযোগ আমলে নিয়ে আগামী বছরের 29 জানুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর শুনানির দিন ধার্য করা হয়। আর আসামি পক্ষকে সরবরাহের জন্য মামলার প্রয়োজনীয় কাগজপত্র আগামী রোববারের মধ্যে ট্রাইব্যুনালে জমা দিতে প্রসিকিউশনকে বলা হয়েছে। এরপর জামাতের অপর দুই নেতা মুজাহিদ ও কামারুজ্জামানের বিরুদ্ধে আনা অভিযোগ প্রসিকিউশনকে ফেরত দেওয়ার আদেশ দেয় ট্রাইব্যুনাল। একই সাথে আগামী 12 জানুয়ারির মধ্যে কামারুজ্জামান এবং 16 জানুয়ারির মধ্যে মুজাহিদের বিরুদ্ধে পুনরায় অভিযোগ দাখিলেরও নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একটা হলো সময় পাওয়া, আর একটা হলো না পারা। তো না পারার বিষয়টা হলো আমরা তো পারছি, এখন যেটা প্রপার ড্রাফট করার মানে হলো না পারা নয়, সবই আছে, সাজিয়ে দিতে হবে, আমরা সাজিয়ে দেব, এটার জন্য তো হতাশার কিছু নাই। সঠিক নিয়ম মেনে জমা না দেয় এই নিয়ে 3 জনের অভিযোগ ফেরত দেওয়া হলো। আর এসবের জন্য রাজনৈতিক প্রতিহিংসাকেই দায়ী করল আটক জামাতের আইনজীবীরা। তাদের রাজনৈতিক একটা ভূমিকা ছিল, সেটা নিয়ে বিতর্ক থাকা না থাকা ভিন্ন ব্যাপার, কিন্তু তাদেরকে যুদ্ধ অপরাধ বা এই আইনের অধীনে অপরাধের যে অভিযোগ আনা হয়েছে সেটি সর্বতভাবে মিথ্যা, এবং আজকে তাকে রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে তাকে হয়রানি করার জন্য এই চার্জগুলো আনা হয়েছে। জামাতের অপর নেতা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে দেয়া অভিযোগ পর্যবেক্ষণ এখনো শেষ হয়নি মর্মে ট্রাইব্যুনাল আগামী 9 জানুয়ারি অভিযোগ আমলে নেওয়ার ব্যাপারে আদেশ দেওয়ার দিন ধার্য করেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বাসের ধাক্কায় আহত সাংবাদিক নিখিল ভদ্র বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। আর বাসটির চালককে রাতে আটক করেছে পুলিশ। বুধবার সকালে প্রেস ক্লাবে যাবার সময় বিআরটিসির একটি বাস নিখিল ভদ্রকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।
পরে তার পায়ের একটি হাঁটুর নিচের অংশ কেটে ফেলতে হয়। প্রমথশীলের রিপোর্ট। পঙ্গু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন সাংবাদিক নিখিল ভদ্র। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। খারাপ রক্তগুলো চলে গেলে তারপর পাটা আবার 2-1 অপারেশন লাগবে। আর এটা যেহেতু হাঁটুর নিচে আছে, এটা আশা করি যে আর্টিফিশিয়াল লিম্ব দিয়ে উনি খুব ভালো হাঁটতে পারবেন। বুধবার সকালে প্রেস ক্লাবের সামনে রাস্তা পার হবার সময় বিআরটিসির একটি বাস পেছন থেকে ধাক্কা মারে নিখিলকে। আহত কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার নিখিলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার একটি পা কেটে ফেলতে হয়। পরে তাকে নেওয়া হয় পঙ্গু হাসপাতালে। পুরা ঢাকা শহর একটা মানুষের হাঁটার রাস্তা নাই, কোনো কিছুই নাই। রাস্তা পার হবে মানুষ, কোনো জেব্রা ক্রসিং নাই, কোনো মানুষ কোনো কিছু মানে না। গরু ছাগলরে চিনে এরে দেয় লাইসেন্স। সাংবাদিক নিখিলকে হাসপাতালে দেখতে যান যোগাযোগ মন্ত্রী, তথ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা। নিখিলের চিকিৎসা খরচ সরকার বহন করবে বলে জানান তারা। ট্রিটমেন্ট এখানে সম্ভব নয়, যদি না হয় তাহলে তাকে বাইরে পাঠানো হবে। আমার ব্যাপারে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করব। সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত অতি দ্রুত হচ্ছে, এবং শুধু তদন্ত না, তদন্ত রিপোর্টে যেটা আসবে সেটা যাতে অতি দ্রুত বাস্তবায়িত হয়। বুধবার রাতে বাসটির চালক সোহেল রানাকে রাজধানীর মিরপুর থেকে আটক করেছে পুলিশ। এদিকে নিখিলের দুর্ঘটনাকে কেন্দ্র করে বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে। প্রেস ক্লাবের সামনের সড়ক বিকেল পর্যন্ত অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ সাংবাদিকরা। পরে যোগাযোগ মন্ত্রী ঘটনাস্থলে গিয়ে প্রকৃত তদন্তের আশ্বাস দিলে অবরোধ উঠিয়ে নেওয়া হয়। প্রমথশীল, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা আরিচা মহাসড়কে দুর্ঘটনা এড়াতে বিপজ্জনক 22টি বাঁকে দ্রুত রোড ডিভাইডার বসাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার ঢাকা আরিচা মহাসড়কে দুর্ঘটনা প্রবণ স্পট পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে একথা বলেন তিনি। এদিকে পরিদর্শনে যাওয়ার সময় ধামরাই যোগাযোগ মন্ত্রীর বহরের প্রোটোকল গাড়ি সিনিয়র আইনজীবী ড কামাল হোসেনের গাড়িকে অন্যায়ভাবে ওভারটেক করলে তার প্রতিবাদ জানান ড কামাল। আরিচা ঘুরে এসে তানভীর খন্দকারের তোলা ছবিতে জাহিদুর রহমানকে সাথে নিয়ে রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। দেশের মহাসড়কগুলোর মধ্যে সবচেয়ে দুর্ঘটনাপ্রবণ মহাসড়ক হিসেবে ঢাকা আরিচা মহাসড়ক বেশ পরিচিত। প্রতিদিনই এই মহাসড়কে ঘটছে নানা দুর্ঘটনা। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় মানিকগঞ্জের ঘিওরে চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মনি সহ 5 জনের মৃত্যু জনমনে বেশ নাড়া দেয়। সেই মরণফাঁদ দেখতে যোগাযোগ মন্ত্রী যান ঢাকা আরিচা মহাসড়ক পরিদর্শনে। জরুরি ভিত্তিতে কিছু পদক্ষেপ নিচ্ছি। এই বিপজ্জনক বাঁকগুলোতে আমরা আপাতত MS5 ডিভাইডার সেখানে বসানোর সিদ্ধান্ত নিয়েছি অনতিবিলম্বে। এছাড়াও ধামরাইয়ের বাথুলিতে সড়ক সংরক্ষণে তৈরি পরিত্যক্ত ওজন পরিমাপক কেন্দ্রটি দ্রুত চালু করার নির্দেশ দেন তিনি। নীতিমালা দোহাই না দিয়ে জনস্বার্থে গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তাদের কঠোর নজরদারিরও নির্দেশ দেন মন্ত্রী। ইঞ্জিনিয়ার সাহেব 15 তারিখ আমি 2 দিন বাড়াই দিই। 15 তারিখের মধ্যে আমি এটা চালু ঢাকা আরিচা মহাসড়ক পরিদর্শনে যাওয়ার সময় ধামরাইয়ে যোগাযোগ মন্ত্রী বহরের প্রোটোকল গাড়ি সিনিয়র আইনজীবী ড কামাল হোসেনের গাড়িকে অন্যায়ভাবে ওভারটেক করলে তার প্রতিবাদ জানান ড কামাল। এই পেছনে আপনার পেট্রোল গাড়ি যেভাবে ওভারটেক করলো, ওভারটেক করছো কেন? কে কোনটা ওভারটেক? আপনার পেছনে যে পেট্রোল গাড়ি কোনটা ওটা? ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। অন্যান্য বছরের তুলনায় বিদায়ী বছর সংসদ ছিল বেশি আলোচিত। কেননা এবছর সংসদে পাশ হয়েছে এমন কিছু সংশোধনী আর বিল যার রাজনৈতিক প্রভাব ব্যাপক। আর সংসদের ভিন্ন দিক হল এবছর সংসদে আত্মসমালোচনা হয়েছে ব্যাপকভাবে। বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান চৌধুরী। সংসদে বিরোধী দলের উপস্থিত না থাকাটা যখন এদেশের গণতান্ত্রিক সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে, সেখানে এই বছরটিও এর ব্যতিক্রম ছিল না। টানা ৭৫ কার্যদিবস অনুপস্থিত থাকার পর বিরোধী দল 15ই মার্চ সংসদে যোগ দেয়। আরো কিছুদিন দেরি করা হলে বিএনপি সহ 4 দলীয় জোটের এমপিদের হারাতে হতো সদস্য পদ।
এই সময় 24শে মার্চ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত বিরোধী দলকে সংসদে পাওয়া গেলেও এটাই ছিল তাদের শুরু এবং শেষ উপস্থিতি, এবং এটাই ছিল সংসদের সবচেয়ে উত্তেজনাপূর্ণ সময়। তাই সেই দিন বাংলাদেশ বেতারে বজ্রকণ্ঠ হিসাবে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ। তবে বিরোধী দল ছাড়াও যে সংসদে আলোচনা আর সমালোচনার ঝড় উঠতে পারে তা এবার লক্ষ্য করা গেল আত্মসমালোচনার মধ্য দিয়ে। প্রধানমন্ত্রী গতকাল ছিলেন, মন্ত্রীরা বেশ খুব সুন্দরভাবে ড্রেস ট্রেস করে এখানে এসে বসেছিলেন। আজকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কাজে বাইরে গেছেন, অন্যরাও ছুটি নিয়ে যার যার এলাকায় বা কোথায় কি করতেছেন জানি না। এইভাবে হতে পারে না মাননীয় স্পিকার। এটা তো হতে পারে না। তিনি অর্থমন্ত্রী, তার তো শেয়ার মার্কেট নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নাই। শেয়ার মার্কেটের জন্য সিএসইসি আছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছে, তারা ভালো মন্দ দেখবে, তারা মনিটর করবে। হঠাৎ করে আকস্মিকভাবে তিনি শেয়ার মার্কেটের উপরে এমন একটা মন্তব্য করেন, তারপরে বাজারে ধস নেমে গেল। এই যে বেশি কথা বলা, এইটা তো বন্ধ করতে হবে। আজকে মহা দুরবস্থা সড়ক মহাসড়কে, মহা দুরবস্থা বাজারের দ্রব্য মূল্যতে, মহা দুরবস্থা আইন শৃঙ্খলায়, মহা দুরবস্থা মাননীয় স্পিকার মার্কেটে। এই 4 মহা দুরবস্থার ভিতরে বাংলাদেশের জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। আর এবছর সংসদে এমন কিছু সংশোধনী আর বিল পাশ হয়েছে যা রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে ব্যাপকভাবে। কেননা এসব সংশোধনী আর বিল পাশের মধ্য দিয়ে বাতিল হয়ে গেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, পরিবর্তন এসেছে সংবিধানের মূল নীতিতে এবং ভাগ হয়ে গেছে ঢাকা সিটি কর্পোরেশন। স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে সংবিধান ৫৫ সংশোধন বিল 2011 সংসদে পাশ হলো। স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন বিল 2011 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত। বরাবরের মতো সংসদ প্রাণবন্ত না হলেও পাশ হওয়া বিল আর সংশোধনীকে কেন্দ্র করে বছর জুড়ে রাজনৈতিক অঙ্গন ছিল সরগরম। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। সুপারস্টার কুমিল্লা সিটি নির্বাচন প্রসঙ্গ। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন এই কমিশনের অধীনে একটি মডেল নির্বাচন হবে। এজন্য তিনি নির্বাচনী সংস্কৃতির পরিবর্তনে কুমিল্লার প্রার্থী, ভোটার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। কুমিল্লার প্রতিনিধি জালালউদ্দিনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন আরাফাত সিদ্দিক, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ সোহেল। আগামী 5 জানুয়ারি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সাথে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, কুমিল্লার নির্বাচনের সফলতার উপরই পরবর্তী কমিশনের অনেক সিদ্ধান্ত নির্ভর করছে। রাতের আধারে গিয়ে লোকজনকে টাকা পয়সা দিচ্ছে, এখন এইটা তো আমরা খুব একটা পারছি না। সুতরাং এইটার সাকসেসের উপরে নেক্সট কমিশনের অনেক সিদ্ধান্ত আপনার নির্ভর করবে এটার উপরে। সুতরাং আপনারা সেই লক্ষ্যে কাজ করবেন। এর আগে সকালে নগরীর টাউন হল মিলনায়তনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে এক মতবিনিময় সভায় সিইসি বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর কোনো বিকল্প নেই। নারায়ণগঞ্জে আমরা এত বিপত্তির মধ্যেও আমরা ইলেকশনটা করলাম, একটা মডেল হয়েছে। কুমিল্লায় আমরা আর একটা মডেল, আমাদের এই কমিশনের শেষ সময়ের ইলেকশন, আমরা এটাকেও একটা মডেল হিসাবে আমরা করতে চাই। এই মতবিনিময় সভায় প্রধান মেয়র প্রার্থীরা উপস্থিত ছিলেন না, তবে যারা ছিলেন তারা একে অন্যের বিরুদ্ধে নানা কুৎসা ছড়ানোর অভিযোগ করেন। বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো কুমিল্লাতেই সম্পূর্ণ ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ ভোট গ্রহণ হবে। প্রধান নির্বাচন কমিশনার কুমিল্লায় এসে প্রার্থীদের সাথে মতবিনিময় করে জানালেন, প্রার্থীরা যাতে সভ্যতা ভব্যতা বজায় রেখে আচরণবিধি পালন করেন, আর এতেই একটি সুষ্ঠু নির্বাচন হবে যার সুফল পাবে সবাই। আরাফাত সিদ্দিক, এনটিভি নিউজ, কুমিল্লা। প্রায় 10 বছর পর তৈরি হল পঞ্চবার্ষিক পরিকল্পনা দলিল। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই পরিকল্পনা বাস্তবায়ন কষ্টসাধ্য, তবে উচ্চাভিলাষী নয় বলে মনে করেন তিনি। বিস্তারিত মারুফ রনির রিপোর্টে। পরিকল্পিত অর্থনৈতিক বিকাশে
10 বছর পর অর্থনীতির কৌশল নির্ধারণে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা নিল সরকার। এই পরিকল্পনা পরিবর্তিত বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে পুনর্বিন্যাস করা যাবে। আর তাই এই জীবন্ত দলিলের 3 খণ্ডে থাকছে বর্তমান সামষ্টিক অর্থনীতির বিশ্লেষণ এবং তার ভিত্তিতে আগামী 5 বছরের অর্থনীতির দিক নির্দেশনা। আর এই পরিকল্পনায় মুক্তবাজার অর্থনীতির উপর জোর দেওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় খাতের গুরুত্ব স্বীকার করে নেওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সংস্থাগুলোর যে একটা বড় ভূমিকা আছে বাজার অর্থনীতিতে, সেটাও সেই যে উন্নয়ন দর্শনটা, সেটাও আমার বোধ হয় এই যতদূর সম্ভব এই পরিকল্পনায় প্রতিফলিত হয়েছে। আর এই কৌশলপত্রে প্রতি বছর 7.3% হারে এবং মেয়াদ শেষে 8% অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ভিত্তি গড়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া দারিদ্র্য হার 31% থেকে 22% কমিয়ে আনা এবং শিল্প খাতে কর্মসংস্থানের প্রবৃদ্ধি 25% উন্নীত করা হবে। তবে এই কৌশলের বাস্তবায়ন কষ্টসাধ্য স্বীকার করে নিয়ে আসার কথা শোনালেন অর্থমন্ত্রী। এইটা প্রথম ইন্ডিকেটিভ প্ল্যান বাংলাদেশের ইতিহাসে, এবং আমাদের জন্য এটার বাস্তবায়নটাও কষ্টকর। আমরা আশা করছি ইনভেস্টমেন্ট অফ 13 ট্রিলিয়ন, আমরা আশা করছি 3 ট্রিলিয়ন অফ পাবলিক এক্সপেন্ডিচার। অবশ্যই উচ্চাভিলাষী, কিন্তু আমার মনে হয় অন্ততপক্ষে পাবলিক সেক্টর প্রোগ্রামের ব্যাপারে এটা মোটেই উচ্চাভিলাষী নয়। আমরা 3 ট্রিলিয়ন অবশ্যই অ্যাচিভ করব। 2011 থেকে 2015 সাল মেয়াদী এই কৌশলে প্রায় 1000 অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞের তত্ত্বাবধান এবং সুপারিশ নিয়ে পরিকল্পনাটি প্রণয়ন করা হয়েছে, যা গত 22 জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় অনুমোদন পায়। মারুফ রনি, এনটিভি নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এ চলছে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং ইলের দুদিনব্যাপী শেষকৃত্য অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে বুধবার ইলের মরদেহ নিয়ে রাজধানীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে কয়েক লাখ সেনা। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা গেছে এ সময় বাবার পাশে ছিলেন ইলের উত্তরসূরি ও তার তৃতীয় পুত্র কিম জং উন। ইলের শেষকৃত্যে কয়েক লাখ সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করেছে সরকার। তবে এতে বিদেশি কোনো নাগরিককে উপস্থিত থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। ধারণা করা হচ্ছে এই শেষকৃত্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিশ্ববাসীকে দেখানো হবে তরুণ নেতা উনের প্রতি জনগণের আনুগত্য কতটা দৃঢ়। গত 17 ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কিম জং উল। এবার 2011 সালে আন্তর্জাতিক অঙ্গনের কিছু উল্লেখযোগ্য ঘটনাচিত্র। প্রাকৃতিক দুর্যোগ কিংবা আরব বসন্ত নয়, বিদায়ী 2011 সালের একক ঘটনা হিসেবে মনোযোগের শীর্ষে ছিল লাদেন হত্যা। বছরের মাঝামাঝি পাকিস্তানের মাটিতে আল কায়দার প্রধান নিহত হন মার্কিন কমান্ডোদের হাতে। আর এই ঘটনা পাক মার্কিন সম্পর্কে যে অবিশ্বাসের সূচনা করে, বছর শেষে ন্যাটোর হামলায় 24 জন পাকিস্তানি সৈন্যের প্রাণহানির মধ্য দিয়ে তা খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। ঈশ্বর জান স্টেলার, ডেস্ক রিপোর্টে বিস্তারিত। এই শতকের শুরুতে এক বিশেষ ঘটনা মনোযোগ কেড়ে নেয় বিশ্ববাসীর, যখন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র শিকার হয় সন্ত্রাসী হামলার। 10 বছর পর আরও এক সকাল নাড়া দিয়ে যায় বিশ্ববাসীকে। মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দেন ওসামা বিন লাদেন নিহত। The United States has conducted an operation that killed Osama bin Laden, the leader of Al-Qaeda. এই ঘোষণায় শুধু আমেরিকা নয়, সারা বিশ্বে স্বস্তি নেমে আসে। অর্থনৈতিক মন্দা আর চরম বেকারত্বের মাঝেও আনন্দের উপলক্ষ পায় মার্কিনীরা। আনন্দ ছিল না কেবল পাকিস্তানে। লাদেন নিহত হয়েছেন সে দেশের মাটিতে, যে দেশকে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বলে মনে করত যুক্তরাষ্ট্র। প্রতি বছর কোটি কোটি ডলার ইসলামাবাদকে দেয়া হয় সন্ত্রাসবাদ মোকাবিলায়, অথচ বিন লাদেন ছিলেন ইসলামাবাদের মাত্র 150 কিলোমিটার দূরে। তাই ওসামা বিন লাদেন অধ্যায়ের সমাপ্তি হলেও পাক মার্কিন সম্পর্ক প্রবেশ করে এমনই এক অধ্যায়ে যা পারস্পরিক সন্দেহ, অবিশ্বাস আর রেষারেষি দ্বারা নিয়ন্ত্রিত। পরিস্থিতির আরো অবনতি ঘটে যখন নেটোর আক্রমণে নিহত হন 24 পাকিস্তানি সৈন্য, আর তা নিয়ে ক্ষোভে ফেটে পড়ে পাকিস্তানিরা। চাপের মধ্যে থাকা পাক সরকার কঠোর প্রতিবাদ জানায়। জবাবে আফগানিস্তান থেকে সেনা কমান্ডার প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। সেখানেই শেষ হতে পারত ভুল বোঝাবুঝি, কিন্তু ইতিমধ্যে মার্কিন কংগ্রেসে তুমুল বিতর্ক শুরু হয় পাকিস্তানে বার্ষিক অর্থ সাহায্য নিয়ে।
পশ্চিমের দরজা যখন এভাবে বন্ধের পথে, পাকিস্তান তখন প্রাচ্যের দ্বারস্থ। এখন দেখার বিষয় নতুন বছরে কোন দিকে গড়ায় পাক মার্কিন সম্পর্কের জল। ইশা জাহান স্টেলা, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। প্রবাসী বাংলাদেশিদের খবর। মহান বিজয়ের 40 বছর পূর্তি উপলক্ষে রিয়াদে প্রবাসী বগুড়ার জেলা বিএনপি আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি ডক্টর AKM গোলাম হাসনাইন। বক্তারা দুর্নীতি ও বৈষম্যমুক্ত দেশ করার অঙ্গীকার করেন। আমাদের সৌদি প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, রিয়াদের বিভিন্ন প্রান্ত থেকে বগুড়া জেলার প্রবাসীরা অনুষ্ঠানে যোগ দেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের স্মরণে সৌদি আরবের রিয়াদে এক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে রিয়াদের কেন্দ্রীয় আওয়ামী লীগ। আমাদের সৌদি প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আব্দুর রাজ্জাকের শূন্যতা পূরণ হবার নয়। সৌদির বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীরা এতে অংশ নেন। আব্দুর রাজ্জাক স্মরণে আরও একটি শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে UAE আওয়ামী লীগ। আজিজুল হক চৌধুরীর সভাপতিত্বে শোকসভার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি আবু জাফর। আমাদের দুবাই প্রতিনিধি শিবলিয়া সাদেক জানান, সভায় বক্তারা যুদ্ধ অপরাধীদের বিচার কার্যকর করার মাধ্যমে আব্দুর রাজ্জাকের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করেন। খেলা খবর ক্রিকেট। আজ থেকে শুরু হতে যাওয়া ঘরোয়া ক্রিকেট লিগের প্রথম ম্যাচেই মাঠে নামছে চ্যাম্পিয়ন রানার আপরা। মিরপুরে আবাহনীর প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন, আর ফতুল্লায় মোহামেডানের বিপক্ষে মাঠে নামবে নবাগত শেখ জামাল। রিপোর্ট নাসিমুল হাসানের। বিগত বেশ কটি আসরের তুলনায় এবারে প্রিমিয়ার ক্রিকেট লিগের উত্তাপ ছাপিয়ে গেছে সব আসরকে। অনেক বছর পর ঢাকার ক্লাবগুলির শক্তি ভাগ হয়েছে এবার বেশ কটি ক্লাবে। ফরম্যাটের কারণে তাই 3 বিদেশি ক্রিকেটার নিয়ে কোন দল কোন ম্যাচে কার পয়েন্ট খাচ্ছে তা বলা মুশকিলই। তাই চ্যাম্পিয়ন আবাহনী প্রথম ম্যাচ থেকে সতর্ক জয়ের ব্যাপারে। প্রথম ম্যাচটা খুবই ভাইটাল, যেহেতু সিজনের প্রথম ম্যাচ, তো উই হ্যাভ টু স্টার্ট উইথ এ গুড নোট। ইনশাল্লাহ সেটাই চেষ্টা করব। যেহেতু আমাদের লাস্ট সিরিজটা ব্যাটিং আমরা খুব একটা ভালো করতে পারিনি, ন্যাশনাল প্লেয়ারদের জন্য হয়তো এটা একটা চ্যালেঞ্জ, প্রিমিয়ার ক্রিকেটে ভালো রান করে কামব্যাক করা। গত বছর প্রথম বিভাগ চ্যাম্পিয়ন শেখ জামালের এবারের মিশন প্রিমিয়ার লিগের শ্রেষ্ঠত্ব অর্জন। বাংলাদেশ অধিনায়ক মুশফিক রহিমের সাথে যোগ দিয়েছে লঙ্কান জাতীয় দলের সাবেক ক্রিকেটার জিহান মোবারক। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ মোহামেডান, তাই একটু বাড়তি সতর্কতা গোটা শিবিরে। তবে জাতীয় দলের রানের খরায় থাকা ক্রিকেটারদের রানে ফিরতে এই লিগকে খুবই গুরুত্ব দিচ্ছেন অধিনায়ক মুশফিক। আমাদের বাংলাদেশে মনে নাম্বার 1 লিগ হচ্ছে প্রিমিয়ার লিগ। এখানে আপনার ন্যাশনাল টিমের প্লেয়াররা সবাই খেলে, ফরেন প্লেয়ার আছে তারাও সবাই খেলে। সো এখানে অনেক কম্পিটিটিভ ক্রিকেট হয়, যেটা ইন্টারন্যাশনালের জন্য অনেক হেল্পফুল। এবং এখানে ক্লাবের অনেক প্রেশার থাকে এবং একটা পারিশ্রমিক যেটা প্লেয়াররা নেয় ওটা একটা কাম ব্যাক করার একটা অনেক পারফরমেন্সের একটা দাবি থাকে। সো হোপফুলি সবাই জানে সেটা এবং সবাই সেটা হ্যান্ডেল করে লাস্ট যে কয়েক বছর খেলছে, এবং আশা করছি আমার টিমটা এবারে ইনশাল্লাহ ভালো করবে। এই দুই দলের বাইরে এবারের আলোচিত দলটির নাম ভিক্টোরিয়া। সাকিব তামিমদের নিয়ে গড়া দলটি এই আসরে কাগজে কলমে সেরা, কিন্তু অধিনায়ক সাকিব আল হাসান আর গভর্নিং বডির চেয়ারম্যান চান তার দল শুধু কাগজে কলমে নয়, শ্রেষ্ঠত্ব দেখাক মাঠের লড়াইয়ে। এই বছর আমার কাছে আমি যেটা মনে করি যে বেশ কয়েকটা টিম আছে ভালো, তো এদের ভেতর কম্পিটিটিভ ক্রিকেট হলে এক্সাইটমেন্টটাও একটু বেশি থাকবে, প্রেশারটাও একটু বেশি থাকবে, তো যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে অবশ্যই কাজে আসবে। কাগজে কলমে আমরা অবশ্যই সেরা, কিন্তু মাঠে পারফর্ম করতে হবে, এটা কিন্তু দায়িত্বটা খেলোয়াড়ের। আমরা মাঠে পারফর্ম করার জন্য যা যা করার দরকার, প্র্যাকটিস রেগুলারলি, এবং আমরা কোচ নিয়ে আসছি, এবং জানেন যে বিদেশি প্লেয়ার অলরেডি চলে আসছে, আমাদের 3 জনই নেক্সট ম্যাচ থেকে খেলতে পারবে। আমি আশা করি মাঠে পারফর্ম করেই প্রমাণ করবে ভিক্টোরিয়া সেরা। এশিয়া কাপ আর বিপিএল এর আগে ঘরোয়া ক্রিকেট লিগে জাতীয় ক্রিকেটাররা পারে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে। নাসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। তামিম সাকিবকে নিয়ে শক্তিশালী দল গড়ার পর এবার বাইরের ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। বুধবার তারা পাকিস্তানের 3 ক্রিকেটারকে চুক্তি করিয়েছে এ মৌসুমে তাদের হয়ে প্রিমিয়ার লিগে খেলার জন্য। মোহামেডান সেরে আসা ক্লাব কর্মকর্তা
বাদল বরাবরই বলে আসছিলেন প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ের মতো একটা দল গোছাচ্ছেন তিনি। সেই ধারায় পাকিস্তানের ওপেনার আহমেদ শেহজাদ, অনূর্ধ্ব 19 দলের ফাস্ট বোলার আনোয়ার আলী ও পিআইএর অধিনায়ক কামরান সাজিদকে দলে অন্তর্ভুক্ত করেছে ভিক্টোরিয়া। এ দল নিয়ে পুরনো দল ভিক্টোরিয়া নতুন রূপে দেখা দিতে চায় প্রিমিয়ার লিগে। জাপানি যন্ত্র সঙ্গীতের মোহনীয় এক পরিবেশনা ছিল শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে। 1971 মেগা প্রামাণ্য চিত্রের প্রদর্শনী ছিল কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে। এদিকে শিশু একাডেমিতে শেষ হল জাতীয় শিশু কিশোর নাট্য প্রতিযোগিতা ও উৎসব। দেখুন তামান্না জেনিফারের রিপোর্টে। এ এক জাপানি যন্ত্র শামিসেন, মূলত 3 তারের এক বাদ্যযন্ত্র। চমৎকার এই বাদ্যযন্ত্র পরিবেশনের সাথে আরো ছিল সরোদ এবং তবলা। জাপান বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের 40 বছর উপলক্ষে এই যন্ত্রসঙ্গীত সন্ধ্যার আয়োজন। শিল্পকলা একাডেমি ও জাপানি দূতাবাসের আয়োজনে এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি, জাপান রাষ্ট্রদূত শিরো সাদোশিমা। বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে তৃণমূল পর্যায়ে শিশুদের প্রতিভা অন্বেষণে আয়োজিত শিশুনাট্য প্রতিযোগিতা শেষ হল। বিকেলে রাজশাহী, টাঙ্গাইল এবং খুলনার পুরস্কারপ্রাপ্ত দলের হাতে ক্রেস্ট তুলে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। আরো ছিলেন সংস্কৃতি সচিব সুরাইয়া বেগম। প্রায় 7 বছরের গবেষণা ও চিত্রগ্রহণের পর প্রদর্শিত হল প্রামাণ্যচিত্র 1971। মুক্তিযুদ্ধের সামাজিক প্রেক্ষাপট, দেশের বিভিন্ন অঞ্চল এবং ভারতে গড়ে ওঠা শরণার্থী শিবির সবকিছু নিয়ে এক গবেষণাধর্মী প্রামাণ্যচিত্র। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে একটু বিকৃত করার চেষ্টা হচ্ছে এবং সেটা প্রায় রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় থেকে, এবং তরুণ সমাজ বিভ্রান্ত হচ্ছে। এইসব বিবেচনা থেকে আমি ঠিক করেছিলাম যে আমি একটা গবেষণাধর্মী ছবি করব 1971। মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, গণহত্যা থেকে বেঁচে যাওয়া মানুষ সবার প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং দুষ্প্রাপ্য কিছু ছবি নিয়ে এই নির্মাণ। তামান্না জেনিফার, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছে যাবার আগে একেএস টিমটি বা শিরোনামগুলো আরেকবার। হাসিনা এরশাদ বৈঠক, যুদ্ধ অপরাধের বিচার সহ জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা। বিএনপি ক্ষমতায় গেলে বর্তমান সরকারের গুপ্ত হত্যা সহ সব অপকর্মের বিচার হবে আন্তর্জাতিক আদালতে, বললেন খালেদা। জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ, পাশের হাত 83.71, দেশসেরা রাজুক উত্তরা। কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল, মুজাহিদ ও কামারুজ্জামানের অভিযোগপত্র ফের দাখিলের নির্দেশ। এ ছিল আজকে সকালের খবরে। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য।